আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছে আমি সারিকা মৌসুমী। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। তাইওয়ানকে $57 কোটি সামরিক সহায়তা দিচ্ছে বাইডেন প্রশাসন। পানামা খাল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি ট্রাম্পের। দিল্লিতে অবৈধ বাংলাদেশিদের খুঁজছে পুলিশ। এবং বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলেছে শিক্ষক নিয়োগে অনিয়ম, বললেন শিক্ষা উপদেষ্টা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তাইওয়ানের জন্য $57 কোটি প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার তিনি অনুমোদন দেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। এরই মধ্যে নিজের মেয়াদের শেষ সময়ে এসে স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য সামরিক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। তাইওয়ানকে এখনও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। তারপরও এখন পর্যন্ত তাইওয়ানের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এবং অস্ত্রের সরবরাহকারী ওয়াশিংটন। অন্যদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। গত কয়েক বছরে তাইওয়ানের উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েছে দেশটি। একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে বেইজিং। প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী পানামা খাল দিয়ে পারাপারের সময় যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অন্যায্য ফি আদায়ের নিন্দা জানিয়েছে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই খালকে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনতে দাবি জানানোর হুমকি দিয়েছেন। এই চ্যানেল দিয়ে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মালামাল পরিবহনের ক্ষেত্রে চীনের প্রভাব ক্রমশ বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভয়ের কারণ বলেও উল্লেখ করেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানামা কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শীঘ্রই বন্ধ হবে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেন, পানামাকে নিজেদের মতো করে এটিকে পরিচালনা করতে হবে, চীন নয় বা অন্য কেউ তা করবে না। আমরা কখনোই এটিকে ভুল হাতে পড়তে দিতে পারি না এবং তা দেবও না। তবে পানামা কর্তৃপক্ষ এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের খুঁজছে পুলিশ। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করতে এবং তাদের তথ্য সংগ্রহের জন্য থানাগুলোতেও বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লির বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজে বের করার জন্য খোঁজ করতে এবং তথ্য সংগ্রহ করতে থানাগুলোর পাশাপাশি বিশেষ ইউনিটের দল গঠন করা হয়েছে। এর আগে বাংলাদেশে অভিবাসীদের নিয়ে কড়া নির্দেশনা দেয় দিল্লি পৌর কর্তৃপক্ষ। দিল্লি পৌর কর্পোরেশনের এক নির্দেশিকায় বলা হয়, অঞ্চলটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করতে হবে। পাশাপাশি দিল্লির বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি অভিবাসীরা যেসব জমি দখল করে রেখেছে তা উদ্ধারে যথাযথ ব্যবস্থাও নিতে নির্দেশনা দেওয়া হয়। শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে ফেলছে বলে মন্তব্য করেছে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি, ছাত্র রাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন সহ নানা সমস্যা আছে। কিন্তু সবচেয়ে গুরুতর সমস্যা হয়েছে গত 1.5 দশকে শিক্ষক নিয়োগে অনিয়ম। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিকভাবে পঙ্গু হওয়ার পথে রয়েছে। রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে প্রথম বাংলাদেশ উচ্চ শিক্ষা সম্মেলন 2024-এ এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা বলেন, এখন উচ্চ মাধ্যমিকের পর শিক্ষার্থীরা দেশের বাইরে চলে যান। আমাদের সময়ে এটি ছিল, এটি বন্ধ করা উচিত। সেজন্য দেশের উচ্চশিক্ষার মান উন্নত করতে হবে। সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা এবং গবেষণা বাড়ানো দরকার জানিয়ে উপদেষ্টা বলেন, পূর্ববর্তী সময়ে দেশের শিক্ষাঙ্গনে নানা সংকট সৃষ্টি হয়েছে। এখানে রীতিমতো দুর্বৃত্তায়ন করা হয়েছে।
আমরা সেগুলো বন্ধ করতে কাজ করছি। সেজন্য আমরা উপাচার্য সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যোগ্য ব্যক্তিদের আমরা নিয়ে আসছি। দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় এ আয়োজনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM.A. ফায়েজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। ওয়াশিংটন ডিসিতে অ্যাসেলের 17তম বার্ষিক সম্মেলন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএর নতুন কমিটির অভিষেক। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির শেরাটন পেন্টাগন হোটেলে 13 ও 14 ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার বা অ্যাসেলের 17তম বার্ষিক সম্মেলন। এতে ভোট রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসেলের জাতীয় প্রেসিডেন্ট মাহফ মিসবাউদ্দিন, চেয়ারম্যান শাহনেওয়াজ, ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী, শরাফত হোসেন বাবু, জেকব মিল্টন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাসেলের মতো সংগঠনের ব্যানারে এখন থেকেই ভোটারদের সজাগ করতে হবে। মাহফ মিসবাউদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ান আমেরিকানদের মধ্যকার সম্প্রীতির বন্ধন জোরদারের মাধ্যমে আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম করতে কাজ করছে অ্যাসেল। এই পথ পরিক্রমাতেই ইমিগ্রান্ট বিরোধী সব কর্মকাণ্ড রুখে দেওয়া সম্ভব। ক্রমান্বয়ে অ্যাসেলকে অন্যতম একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দক্ষিণ এশিয়ানদের অবস্থান সুসংহত করতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএর 2025-26 মেয়াদের নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 15 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ পাঠ করেন সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ ফজলুর রহমান। সভাপতি ফতেনুর আলম বাবুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহ আল শফি আনসারি ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসদুজ্জামান অনুষ্ঠান পরিচালনা করেন। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।